চলো অনেক দিন পর আজ আবার আমরা তোমাদের পথের পাঁচালী মানে ছোটদের পথের পাঁচালীর গল্প আমরা যতটা পড়েছিলাম তারপর থেকে আমরা শুরু করি। তো আমরা কতটা পড়েছিলাম আমরা এখনো পর্যন্ত যেটা জেনেছি বা পড়েছি সেটা হচ্ছে অপু তার বাবার সঙ্গে ওর বাবার যজমান বা শিষ্য ওর বাবার শিষ্য লক্ষণ মহাজনের বাড়িতে গেছে। তারপর দিন লক্ষণ মহাজনের ভাইয়ের স্ত্রী সে পুকুর ঘাটে জল আনতে গিয়ে দেখে যে একটা সুন্দর মতো বাচ্চা সে হাতে একটা সরু ছড়ি নিয়ে কলা বাগানের মধ্যে আপন মনে বিড়বিড় করছে। তো ছেলেটাকে দেখে বধূর খুব কৌতূহল হয়েছে লক্ষণ মহাজনের ভাইয়ের স্ত্রীর। তো তার কাছে গিয়ে খবর নিয়েছে, জানতে চেয়েছে তুমি কে খোকা, তোমাকে তো দেখিনি এর আগে কখনো, কাদের বাড়ি এসেছো এই সব। তো অপু ওই কোনো রকমের উত্তর দিয়েছে ওদের বাড়ি। তাতেই ওই ভদ্রমহিলা বুঝতে পেরেছেন যে ওনার ভাসুরের বাড়িতে এসেছে। বললো বড় ঠাকুরের বাড়ি, দেখবে বাড়িতে মাকে জিজ্ঞাসা করবে স্বামীর দাদাকে মেয়েরা বড় ঠাকুর বলে ডাকে, মানে বড় ঠাকুর, সেখান থেকে বড় ঠাকুর। তো আচ্ছা আচ্ছা। তো মেয়েটি সেই ভদ্রমহিলা অপুকে তার নিজের বাড়িতে নিয়ে গেল। ভদ্রমহিলার ব্যবহারটা এত সুন্দর, পুরো মায়ের মতো ব্যবহার, যে অপুর মধ্যে যে সংকোচ ছিল, যে জড়তা ছিল, সেই জড়তাটা কিন্তু তার ব্যবহারে কেটে গেল। তো আমরা এইখান থেকে শুরু করব। অপু গেছে কিন্তু লক্ষণ মহাজনের ভাইয়ের বাড়িতে, ওর স্ত্রী অপুকে ডেকে নিয়ে গেছে। তো তাকে এখানে বধূ বলা হচ্ছে, মানে লক্ষণ মহাজনের ভাইয়ের স্ত্রীকে। বধূর ব্যবহারে অপুর লাজুকতা কাটিয়া গেল। সে ঘরের মধ্যে ঢুকিয়া ঘরের জিনিসপত্র কৌতূহলের সহিত চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল। ওহ, কত কি জিনিস! তাহাদের বাড়িতে এরকম জিনিস নাই, এরা খুব বড় লোক। তো কড়ির আলনা, রং বেরঙের ঝুলন্ত শিকা বুঝি তো, মানে উপর থেকে ছাদের থেকে ঝুলিয়ে দেয়া হয়, তার মধ্যে অনেক কিছু রাখা যায়, হাঁড়ি কুড়ি ইত্যাদি রাখা যায়। তো সেগুলো আবার রং বেরঙের, কড়ির আলনা, রং বেরঙের ঝুলন্ত শিকা, পশমের পাখি, মানে উল দিয়ে অনেকে পাখি বুনতো তখনকার দিনে, সুন্দর দেখাতো। পশমের পাখি, কাঁচের পুতুল, মাটির পুতুল, শোলার গাছ, আরও কত কি। শোলা মানে এখন যেটাকে থার্মোকল বলি, তো সেই রকমের এক ধরনের জিনিস পাওয়া যেত, থার্মোকলের মতোই। তো তাই দিয়ে তৈরি করা গাছ। তাহলে নানা রকম এগুলো শৌখিন জিনিস, ঘর সাজানোর জিনিস। দু একটা জিনিস সে ভয়ে ভয়ে হাতে তুলিয়া নাড়িয়া দেখিল। আচ্ছা, হাতে তুলে নেড়ে দেখল, ভয়ে ভয়ে কেন? কারণ কখনো তো এগুলো নেড়ে চেড়ে দেখেনি। যদি ওই নাড়তে গিয়ে ঘটনাচক্রে পড়ে ভেঙে যায়, তাহলে দামি জিনিস ভেঙে যাবে, সেটা খুব লজ্জার বিষয় হবে। তো সেই জন্যেই খুব সতর্কতার সঙ্গে ভয়ে ভয়ে সে অপু ওই দু একটা জিনিস নেড়ে চেড়ে দেখল। বধূ এতক্ষণে ভালো করিয়া ছেলেটির মুখের দিকে চাহিয়া দেখে নাই। এতক্ষণ, হ্যাঁ, আমার পড়তে একটু ভুল হয়েছে। বধূ এতক্ষণ ভালো করিয়া ছেলেটির মুখের দিকে চাহিয়া দেখে নাই। এখন গাছের গোড়ায় দেখিয়া মনে হইল যে এখনো ভারী ছেলে মানুষ, খুব বাচ্চা, মুখের ভাব যেন 5 বছরের ছেলের মতো কচি। এমন সুন্দর অবোধ চোখের ভাব সে আর কোনো ছেলের চোখে এ পর্যন্ত দেখে নাই। এমন রং, এমন গড়ন, এমন সুন্দর মুখ, এমন তুলি দিয়া আঁকা ডাগর ডাগর নিষ্পাপ চোখ। আমরা জানতাম, আমরা আগেও পড়েছি যে অপুর চোখগুলো একটু বেশ বড় বড়, সুন্দর দেখায়, ডাগর ডাগর চোখ। তো মনে হয় যেন ভগবান নিজের তুলি দিয়ে ওর চোখ এঁকে দিয়েছে। এমন তুলি দিয়া আঁকা ডাগর ডাগর নিষ্পাপ চোখ। অচেনা ছেলেটির উপর বধূর বড় মমতা হইল। মমতা মানে মায়া।
অপু বসিয়া নানা গল্প করিল, বিশেষ করিয়া কল্যকার রেলপথের কথাটি। কল্যকার মানে গতকালের। অপু বসিয়া বসিয়া নানা গল্প করিল, বিশেষ করে গতকালের রেলপথের কথাটি। কেন রেলপথের কথাটি এত জোর দিয়ে অপু আলোচনা করল? কারণ হচ্ছে কি, অপুর জীবনে রেলপথ দেখা এই প্রথম। তোমাদেরকে আগেই বলেছিলাম যে এটা তার কাছে এক অচেনার আনন্দ। সে বহুদিনের স্বপ্ন ছিল রেল লাইন দেখব, সেই স্বপ্নকাল পূরণ হয়েছে। কাজেই ওটাই ওর জীবনের সবচেয়ে আনন্দের ঘটনা। তো সেই জন্যে অপু যখন গল্প করছে, বিশেষ করে কালকের রেলপথের কথাটি, রেলপথের কথা মানে রেলপথ দর্শনের কথাটি, সে বধূটির সঙ্গে গল্প করছে। খানিকটা পরে বধূ মোহনভোগ তৈরি করিয়া খাইতে দিল। মোহনভোগ মানে আমরা যেটাকে সুজি বলি। তো এখানে দেখো তোমাদের ছবিটা রয়েছে, মোহনভোগ অনেকটা লাড়ুর মতো করে দিয়েছে, কিন্তু ব্যাপারটা এরকম নয়। নিচে বরং যে অংশটা দেখা যাচ্ছে থালাটার উপরে, সেই অংশটাই ছবিটা ভালো এসেছে। মোহনভোগ কি করে বানায় সেটা আমরা একটু জেনে নিই। ওই সুজিকে গাওয়া ঘিয়ে ভেজে তার সঙ্গে চিনি বা গুড় এই ধরনের কোনো কিছু একটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়ে তাতে জল দিয়ে তার সঙ্গে আরও নানা রকম জিনিস যারা যেরকম দিতে পারে সেগুলো দিয়ে যে খাবারটা তৈরি হয় সেটাকে বলা হয় মোহনভোগ। কিন্তু আমাদের সাধারণ ঘরে, মানে গরিব বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমরা তো এত করতে পারি না। ফলে সেখানে যেটা হয় সেটাকে আমরা বলি সুজি। মানে সুজি, একটু গুড় বা চিনি আর জল, ব্যাস। আর খুব বেশি হলে ভাজার জন্যে একটুকু তেল সামান্য। তো আজকে এখন অপু মোহনভোগ খেতে বসেছে। খানিকটা পরে বধূ মোহনভোগ তৈয়ারি করিয়া খাইতে দিল। একটা বাটিতে অনেকখানি মোহনভোগ, এত ঘি দেওয়া যে আঙুলে ঘিয়ে মাখামাখি হইয়া যায়। মানে তুমি হাত দিয়ে যে মোহনভোগটা তুলে মুখে ঢোকাচ্ছ, তোমার হাত পুরো ঘিয়ে চবচবে হয়ে যাচ্ছে। দেখো, আজকের দিনে ঘি মানে কিন্তু গাওয়া ঘি। আজকের দিনে আমরাও খুব বেশি গাওয়া ঘি খরচা করতে ভয় পাই, কারণ গাওয়া ঘিয়ের অনেকটাই দাম। কিন্তু আমরা জানি লক্ষণ মহাজন সম্পন্ন গৃহস্থ, সম্পন্ন চাষি, মানে সে বেশ ধনী লোক। আর তার ভাইও স্বাভাবিকভাবে তাই হবে, কারণ তখনকার দিনে লোকের তো আগেই বলেছি যে ধন সম্পদ নির্ভর করত কার কতটা জমি আছে তার উপরে। সেই জমি চাষ করে তারা প্রচুর ফসল ফলাতো, সেই ফসল নিজেরাও ব্যবহার করত আর বাজারে বিক্রি করে প্রচুর টাকা রোজগার করত। তখন এরকম চাকরি বাকরি বা ব্যবসা করব এরকম চিন্তাভাবনা লোকের মধ্যে খুব কম ছিল। যার যত জমি, যার বেশি জমি, তারা কখনো চাকরি করার কথা ভাবতই না। তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছি যে লক্ষণ মহাজনের যে ভাই, সেও কিন্তু কম ধনী নয়। তো সেই জন্যই দেখো যে মোহনভোগ দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি একটা বাটিতে অপুকে দেয়া হয়েছে অনেকখানি মোহনভোগ। এত ঘি দেওয়া যে আঙুলে ঘিয়ে মাখামাখি হইয়া যায়। অপু একটুখানি মুখে তুলিয়া খাইয়া অবাক হইয়া গেল। এমন অপূর্ব জিনিস আর সে কখনো খায় নাই তো। আচ্ছা, মোহনভোগে কিশমিশ দেওয়া কেন? কই, তাহার মায়ের তৈরি মোহনভোগে তো কিশমিশ থাকে না। দুজনকার অবস্থাটা তো ভাবতে হবে। সর্বজয়া, অপুর মা সর্বজয়া, তার স্বামী কি করে? রোজগার এক প্রকার করে না বললেই চলে। সে বহুত কষ্টে, অনেক কষ্টে সর্বজয়াকে সংসার চালাতে হয়। আর এই বধূটি অত্যন্ত সম্পন্ন ঘরের বধূ, স্বাভাবিকভাবেই সর্বজয়াকে সংসার চালাতে হয় চরম অভাবের মধ্যে। আর এই বধূটি সংসার চালায় চরম প্রাচুর্যের মধ্যে। তো অপু এত ছোট ছেলে, সে এগুলো কি বুঝবে? সে শুধু ভাবছে, অবাক হয়ে ভাবছে, মোহনভোগ এত সুন্দর হয়, আবার মোহনভোগে কিশমিশ দেয়া। কই, আমার মা যখন মোহনভোগ তৈরি করেন তখন তো কিশমিশ থাকে না। বাড়িতে সে মার কাছে
আবদার ধরে, মানে অপুর মনে পড়ে যাচ্ছে যে মা কিভাবে মোহনভোগ তৈরি করে। যখন অপু তার মাকে বলে, মা আজ আমাকে মোহনভোগ তৈরি করে দিতে হবে, তাহার মা হাসি মুখে বলে, আচ্ছা আচ্ছা, ওবেলা তোকে করে দেব। পরে সে, মানে সর্বজয়া অপুর মা, পরে অপুর মা শুধু সুজি জলে সিদ্ধ করিয়া একটু গুড় মিশাইয়া পুলটিসের মতো একটা দ্রব্য তৈরি করিয়া কাঁসার সরপুরিয়া থালাতে আদর করিয়া ছেলেকে খাইতে দেয়। অপু তাহাই খুশির সহিত এতদিন খাইয়া আসিয়াছে। মোহনভোগ যে এরূপ হয়, এত সুন্দর হয়, তাহা সে জানিত না। তার মানে অপুদের বাড়িতে মোহনভোগ কী করে তৈরি হতো বললাম, অভাবের সংসার। ওর মা কি করতো, সুজি জলে সেদ্ধ করে দিয়ে তাতে একটু গুড় দিয়ে যে জিনিসটা তৈরি হতো সেটা অনেকটা মলমের মতো ব্যাপারটা দেখতে হতো। তো খেতে যেহেতু মিষ্টি, তো অপু খেয়ে নিত, ওইটাকেই অপু জানতো যে এটাই মোহনভোগ। কিন্তু আজকে তার মনে হলো, আজ কিন্তু তাহার মনে হইল এ মোহনভোগে আর মায়ের তৈরি মোহনভোগে আকাশ পাতাল তফাত। সঙ্গে সঙ্গে মায়ের উপর করুণায় ও সহানুভূতিতে তাহার মন ভরিয়া উঠিল। হয়তো তাহার মাও জানে না যে এরকমের মোহনভোগ হয়। সে যেন আবছায়াভাবে বুঝিল তাহার মা গরিব, তাহারা গরিব, তাই তাহাদের বাড়ি ভালো খাওয়া দাওয়া হয় না। এই প্রথম বোধহয় অপু খেতে বসে বুঝতে পারল যে আমরা অত্যন্ত গরিব। একদিন পাড়ার এক ব্রাহ্মণ প্রতিবেশীর বাড়ি অপুর নিমন্ত্রণ হইল। সেই ব্রাহ্মণ প্রতিবেশীর বাড়িতে অপুকে কি খেতে দেয়া হচ্ছে আমরা কিন্তু এই ছবিটাই দেখতে পাচ্ছি। তো ছবিটা একটু ভালো করে দেখে নাও, তারপরে আমি পরের স্লাইডে যাচ্ছি। একদিন পাড়ার এক ব্রাহ্মণ প্রতিবেশীর বাড়ি অপুর নিমন্ত্রণ হইল। দুপুরবেলা সেই বাড়ির একটি মেয়ে আসিয়া অপুকে ডাকিয়া লইয়া গেল। নিমন্ত্রণ হয়েছে, তাহলে দুপুরে খেতে যেতে হবে। তো অপু তো ঘর জানে না, তাই ওই একটি মেয়ে এসে অপুকে নিয়ে গেল সঙ্গে করে। ওদের রান্নাঘরের দাওয়ায় যত্ন করিয়া পিঁড়ি পাতিয়া জল ছিটাইয়া অপুকে খাবার জায়গা করিয়া দিল। যে মেয়েটি অপুকে ডাকিতে আসিয়াছিল নাম তার অমলা। বেশ টকটকে ফর্সা রং, বড় বড় চোখ, বেশ মুখখানি। বয়স তার দিদির মতো, মানে দুর্গার মতো বয়স হবে। অমলার মা কাছে বসিয়া তাহাকে খাওয়াইলেন। নিজের হাতে তৈয়ারি চন্দ্রপুলি পাতে দিলেন, মানে চন্দ্রপুলি এক ধরনের পিঠে, সেই পিঠে তৈরি করে আর অপুকে খেতে দিলেন। খাওয়ার পরে অমলা তাহাকে সঙ্গে করিয়া বাড়ি দিয়া গেল। সেদিন বৈকালে খেলিতে খেলিতে অপুর পায়ের আঙুল হঠাৎ বাগানের বেড়ার দুই বাঁশের ফাঁকে পড়িয়া আটকাইয়া গেল। দেখো কীরকম বিপদ। আগেকার দিনে বা এখনকার দিনেও বাঁশের বেড়া দেয়া থাকে আমাদের সীমানা মধ্যে, যাতে গরু বাছুর ছাগল না ঢুকে যায় সেই জন্যে। তো এটা বাগানের তো বেড়া আমরা দেখেইছি। তো সেই খেলা করতে করতে ওই বাগানের বেড়ার দুটো বাঁশের বাতার ফাঁকে পাটা পড়ে আটকে গেল। এইবারে বাঁশটা ছিল একদম, মানে বাঁশের বাতাগুলো ছিল টাটকা চেরা নতুন বাঁশ, মানে তার মানে এখনও ধারালো আছে বেশ ভালো রকম বাতাগুলো। টাটকা চেরা নতুন বাঁশের বেড়া একটু টানাটানি করতে যেতেই একেবারে আঙুল কাটিয়া রক্তারক্তি হইল। এটা দেখতে পেয়েই সঙ্গে সঙ্গেই অমলা ছুটিয়া আসিয়া পাখানা বাঁশের ফাঁক হইতে বাহির করিল। যদি অমলা সেই সময় না থাকতো, সে যদি এসে পড়ে পাখানা অপুর পাটা বাঁশের ফাঁক থেকে না বের করত, তাহলে অপুর গোটা আঙুলটাই কেটে বাদ পড়ে যেত।
সঠিক সময়ে অমলা কিন্তু দৌড়ে এসে ওকে বাঁচালো। কিন্তু অপু আর চলিতে পারিতেছিল না। অমলা তাহাকে কোলে করিয়া গোলার পাশ হইতে পাথরকুচির পাতা তুলিয়া বাটিয়া আঙুলে বাঁধিয়া দিল। এটাও একটু লক্ষ্য করে দেখবে যে তখনকার দিনে মানুষ এত ওষুধপত্র ব্যবহার করতো না। তখন আমাদের হাতের কাছে অনেক কিছু ছিল যেগুলো মানুষ ব্যবহার করত এমনি বিভিন্ন শারীরিক সমস্যায়। যেমন কোথাও কেটে গেলে আমরা কেটে বা ছুঁড়ে গেলে আমরা ছোটোবেলায় দেখেছি দুর্বা ঘাস তুলে নিয়ে তাকে থেঁতলে থুতু দিয়ে ওই হাতে একটু ঘষে রগড়ে ওই জায়গাটায় একটু চেপে ধরে রাখতে হতো দিয়ে। অনেকে গাঁদা পাতা দিয়েও এটা করতো। তো আমরা এখানে দেখলাম যে পাথরকুচি পাতাও কিন্তু কাজ করে। তো অমলা তাকে কোলে তুলে নিয়ে গেল, নিয়ে গিয়ে গোলার পাশ থেকে পাথরকুচির পাতা তুলে বেটে আর অপুর আঙুলে বেঁধে দিল। তাহলে রক্ত বন্ধ হয়ে গেল। পাছে বাবার বকুনি খাইতে হয় এই ভয়ে অপু একথা কাহারও কাছে প্রকাশ করিল না, কাউকেও জানালো না যে এরকম ঘটনা হয়েছে। তাহলে তো বাবা বকবে যে এই জন্যেই তো তোকে আমি সঙ্গে নিয়ে আসতে চাই না, সব জায়গায় তুই এত দুরন্তপনা করিস যে তোকে নিয়ে আমার সমস্যা। তো এরকম ধমকাবেন। তো সেই জন্যে অপু কিন্তু কাউকে বলল না। পরে অপু অমলার সঙ্গে তাহাদের বাড়ি গেল। অমলা তাহাদের আলমারি খুলিয়া কাঁচের বড় মেম পুতুল, মোমের পাখি, গাছ আরও কত কি দেখাইল। তার মানে অপুর এই ধরনের অভিজ্ঞতা কখনো হয়নি। অপুরা তো অত্যন্ত গরিব। লক্ষণ মহাজনের ছোট ভাই বা লক্ষণ মহাজন ওরা যেরকম বড়লোক, এই যে ব্রাহ্মণ বাড়ির এই যে অমলাদের বাড়ি এরাও কিন্তু বড়লোক, অপুর মতো গরিব নয়। তো সেই জন্যে অমলাদের বাড়ির আলমারি খুলে অমলা দেখালো কাঁচের বড় মেম পুতুল, মোমের পাখি, গাছ আরও কত কি। কালীগঞ্জের স্নানযাত্রার মেলা হইতে সেসব নাকি কেনা অপু জিজ্ঞাসা করিয়া জানিল। অপুর মধ্যে কৌতূহল, জানার ইচ্ছা প্রবল, আমরা জানি এটা। তো অপু জিজ্ঞেস করলো এত সুন্দর সুন্দর জিনিস কোথা থেকে কিনেছো? তো ওরা বলল, মানে অমলা যেটা বলল যে কালীগঞ্জে স্নানযাত্রার মেলা হয় তো সেইখান থেকে এগুলো কিনেছি। আর অপু দেখছে অমলাদের বাড়িতে নতুন নতুন খেলার জিনিস। তুমি যেদিকে চাও তোমার দিকে চাহিয়া চোখ পিটপিট করিবে এরকম একটা রবারের বাঁদর। না, অদ্ভুত বাঁদরটা চোখ পিটপিট করে। তুমি যেদিকেই যাবে বাঁদরটার চোখটা কিন্তু সেই দিকেই ঘুরবে আর চোখটা পিটপিট করবে। আচ্ছা, সেটা একটা কিসের পুতুল, সেটার পেট টিপিলে দুহাত মৃগী রোগীর মতো হাত পা ছুড়িয়া খঞ্জনি বাজাইতে থাকে। মানে পেটটা টিপলে পরেই কি হয়, ওই পুতুলটা ওই দুহাতে করতাল দেয়া আছে, শেষে মৃগী রোগীর মতো হাতগুলো উপর দিকে করে দেবে, তারপরে ঝাঁ ঝাঁ করে করতাল বাজাবে। তো এটাও একটা আশ্চর্য জিনিস। আর সকলের চেয়ে আশ্চর্যের জিনিস হইতেছে একটা টিনের ঘোড়া। রানুদির কাকা তাহাদের বাড়ির দালানের ঘড়িতে যেমন দম দেয় ওই রকম দম দিয়া ছাড়িয়া দিলে খড়খড় করিয়া মেঝের উপর চলিতে থাকে, অনেক দূর যায়, ঠিক যেন একেবারে সত্যিকারের ঘোড়া। এই যে রানুদির কাকা রানুদিদের বাড়ির দালানের ঘড়িতে দম দেয়, এটা তোমরা এখন আর দেখতে পাবে না, কারণ এখন ব্যাটারি দেয়া ঘড়ি হয়ে গেছে এবং খুব কম দামি এই ঘড়িগুলো, মানে কম দামে পাওয়া যায়, অথচ কাজ ভালো করে, যার জন্যে আগেকার দিনের দম দেয়া ঘড়িগুলো এখন আর দেখতেই পাও না, মানে সেসব আর নেই। আমরাই ছোটোবেলায় দেখেছি, আমাদের ঘরে একটা ছিল। তো সেই ঘড়িতে কি করতে হতো, ঘড়িতে দম দিতে হতো। দম দিতে হতো মানে এই একটা চাবির মতো থাকতো, সেই চাবিটা ঘুরিয়ে 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 মোচড়িয়ে মোচড়িয়ে যতক্ষণ পর্যন্ত না একদম টাইট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা স্প্রিংকে ওই দম দিতে হতো। স্প্রিংটা ভেতরে আছে, বাইরে থেকে বোঝা যেত না। এবারে স্প্রিংটাকে পুরো টাইট করে দেয়া হলো। স্প্রিংটা এবারে কী হবে, স্প্রিং তার নিজের স্বভাব অনুযায়ী সে কী করতে চাইবে, সে প্রসারিত হতে চাইবে। তার ফলে যে জোরটা তৈরি হয় সেই জোরে ঘড়ি চলতে থাকে।
তখনকার দিনে এরকম ছিল দম দেওয়া ঘড়ি। তোমাদের দাদু ঠাকুমা এদেরকে জিজ্ঞাসা করবে, তাহলে দেখতে পাবে তখনকার দিনে, শুনতে পারবে তখনকার দিনের হাত ঘড়িও ছিল ওই রকম। প্রত্যেক দিন ওই হাত ঘড়ির পাশে একটা ছোট্ট বোতামের মতো থাকতো, ছোট্ট একটা গোল মতো থাকতো, সেইটা ঘুরিয়ে ঘুরিয়ে দম দিতে হতো। 24 ঘন্টা দম থাকতো। তো প্রত্যেক দিন একই সময়ে দম দিতে হতো। আর যদি দম দিতে ভুলে যেতে তাহলে ঘড়িটা স্লো হয়ে যেত, স্লো হয়ে হয়ে একটা সময় বন্ধ হয়ে যেত। তো ওই দম দিয়ে পরে স্প্রিংয়ের মধ্যে শক্তি সঞ্চার করা হয়, যে শক্তিটা হাত ঘড়ির ক্ষেত্রে 24 ঘন্টা আর দেওয়াল ঘড়ির ক্ষেত্রে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ এরকম কাজ করত। তো যে সময়ের কথা বলা হচ্ছে অপুর ছোটোবেলায়, সেই সময় তো এরকম ঘড়ির চল ছিল এবং সেই সব ঘড়ি বড়লোকদের ঘরেই থাকতো। তো অপু দেখেছে যে রানুদির কাকা তাদের ওই বাড়ির দালানের ঘড়িতে দম দেয়। তো এখানে এসে যে ঘোড়াটা দেখলো, খেলনা ঘোড়া, সেটা তো ওইরকম দম দেওয়ার জায়গা আছে। তো দমটা দিয়ে ছেড়ে দিলে পরেই দেখা যাচ্ছে ঘোড়াটা সত্যিকারের ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে অনেক দূর এগিয়ে যাচ্ছে, যেন একেবারে সত্যিকারের ঘোড়া। সেইটা দেখিয়া অপু অবাক হইয়া গেল। সেই ঘোড়াটাকে হাতে তুলিয়া বিস্ময়ের সহিত উল্টাইয়া দেখিয়া অমলার দিকে চাহিয়া বলিল, এ কীরকম ঘোড়া? এ বেশ তো, এ কোথা থেকে কেনা? এর দাম কত? তাহার পর অমলা তাহাকে একটা সিঁদুরের কৌটো খুলিয়া দেখাইল। সেটার মধ্যে রাঙা রঙের একখানা ছোট রাংতার মতো কি। তো অপু জিজ্ঞাসা করল, ওটা কি রাংতা? এইবারে রাংতা জিনিসটা কি তোমরাও এটাও দেখোনি বা হয়তো দেখেছো, আগেকার দিনে সিগারেটের প্যাকেটে যে সিগারেটগুলো থাকতো, তো সেই সিগারেটের উপরে মানে সিগারেটের প্যাকেটের ভেতরে একটা কাগজ দেওয়া থাকতো, যাতে ওই সিগারেটগুলো নষ্ট না হয়ে যায় জলীয় বাষ্পের দ্বারা। তো তার একটা সাইড থাকতো কাগজ আর একটা সাইড থাকতো খুব অত্যন্ত পাতলা একটা সোনালি এক ধরনের জিনিস। সেটা আমরাও দেখেছি, আমরা সাদা রঙেরও দেখেছি। সাদা রঙেরটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ফয়েল, এটাকেই বলা হতো রাংতা। বা গোলাপি রঙেরটাও, সেটাও অ্যালুমিনিয়ামের ফয়েল, রঙটা কোনো কারণে গোলাপি ওই তোমার সোনালি করা হতো। আর একটা হতো কি, আগেকার দিনে পেটিতে চা আসতো, অনেক বড় পেটিতে দোকানদাররা পেটিতে করে চা নিয়ে আসতো। তো সেই চায়ের পেটির ভিতরে ওই রকম রূপলি রঙের একটা পাতলা ধাতুর আস্তরণ দেয়া থাকতো ভিতরের দিকে। তো এগুলোকে বলা হতো রাংতা। তো আমরা ছোটোবেলায় এই রাংতাগুলোকে দিয়ে আমরা গ্যাস বেলুন তৈরি করতাম। চুন, সোডা আর ওই রাংতা একটা বোতলের ভিতর দিয়ে তাতে জল দিয়ে তার মুখের উপরে যদি একটা বেলুনকে আটকে দিতাম, দেখা যেত ধীরে ধীরে বেলুনটা ফুলে উঠছে, মানে হাইড্রোজেন গ্যাস তৈরি হতো। তোমরা পড়বে 9 অথবা 10 উঠে পড়বে যে হাইড্রোজেন গ্যাস কি করে তৈরি করা হয়, তখন বুঝতে পারবে যে রাংতাটা কেন ব্যবহার করতাম আর কেন তাতে কাজ হতো। তো যাই হোক, অপু রাংতা দেখেছে। অপু ছোটোবেলায় এসব ছিল, ফলে রাংতা দেখেছে। তো রাংতা কি? রাংতা দামি জিনিস কিছু নয়, ওগুলোই তো সিগারেটের প্যাকেটের মধ্যে থাকে বা চায়ের পেটির মধ্যে থাকে, তো ফেলে দেয় লোকে। আর এই ছোট ছোট বাচ্চারা সেগুলো নিয়ে এসে ওগুলো দিয়ে খেলার জিনিস তৈরি করে, খেলার পুতুলের গয়নাও করতে পারে তাদের নিজেদের ইচ্ছে মতো। তো খুব তুচ্ছ জিনিস। তো অপু বলল, ওটা রাংতা নাকি? অমলা হাসিয়া বলিল, রাংতা হবে কেন? সোনার পাত দেখনি অপু? অপু সোনার পাত দেখে নাই। সোনার রং কি অত রাঙা? সোনার পাতখানা নাড়িয়া চাড়িয়া ভালো করিয়া দেখিতে লাগিল। তার মানে বুঝতে পারছো অমলারা কতটা বড় লোক। লোকে তো সোনার গয়না কেনে, এদের তো সোনার গয়না আছেই, তার সঙ্গে সোনার পাত পর্যন্ত এরা কিনে রেখেছে, যেটাকে অপুর মতো গরিব ঘরের একটা ছেলে সে তো জীবনে কখনো দেখেনি, ফলে সেটাকে রাংতা ভেবেছে। কিন্তু রাংতা নয়, এ সত্যিকারের
সোনার পাত। অমলার সহিত বাড়ি ফিরিতে ফিরিতে সে ভাবিল, আহা, দিদিটার ওসব খেলনা কিছুই নেই, মরে কেবল শুকনো নাটা ফল আর রড়ার বিচি কুড়িয়ে, আর শুধু পরের পুতুল চুরি করে মার খায়। খুব মায়া হতে লাগলো দিদির জন্যে। অপুর মনে হচ্ছে যে আমার যদি পয়সা থাকতো তাহলে আমি দিদিকে এরকম একটা কলের ঘোড়া কিনে দিতাম, আর একটা রবারের বাঁদর, তুমি যেদিকে চাও তোমার দিকে চাহিয়া সেটা চোখ পিটপিট করে। এরপর ফিরে এলো লক্ষণ মহাজনের ঘরেই। তো সেই যে ভদ্রমহিলা যে খুব আদর করে অপুকে মোহনভোগ খেতে দিয়েছিল, সেই ভদ্রমহিলার কাছে একজোড়া পুরনো তাস ছিল। ঠিক একজোড়া বলা চলে না, সেটা নানা জোড়া তাসের পরিত্যক্ত কাগজগুলি এক জায়গায় জড়ো করা আছে মাত্র। অপু সেগুলি লইয়া মাঝে মধ্যে নাড়ে চাড়ে। রানুদির বাড়িতে মাঝে মাঝে দুপুরবেলা তাসের আড্ডা বসিত, আর সে বসিয়া বসিয়া খেলা দেখিত। টেক্কা, গোলাম, সাহেব, বিবি কাগজ ধরা লইয়া মারামারি হয়। বেশ খেলা। যারা তাস দেখনি তারা দেখবে তাসের মধ্যে 2 থেকে সম্ভবত 10, 2 থেকে 10 পর্যন্ত নাম্বার দেয়া থাকে। 2-এ 2টো ছবি, 2টো চিহ্ন থাকে, 3-এ 3টে চিহ্ন থাকে, 4-এ 4টে চিহ্ন থাকে। কিন্তু এর বাইরে থাকে টেক্কা, ওটায় একটাই চিহ্ন থাকবে বেশ বড়সড় করে, আর ওতে 1 2 3 4 লেখা না থেকে এ লেখা থাকে। হ্যাঁ, ACES, তার হচ্ছে প্রথম বর্ণ এ লেখা থাকে। ওই তাসটাকে বলা হয় টেক্কা। কোনো কোনো খেলায় এই টেক্কার ক্ষমতা হচ্ছে সবচাইতে বেশি। আচ্ছা, তারপরে লেখা আরও 3 রকমের তাস আছে, সাহেব, বিবি, গোলাম। যে তাসটায় কে লেখা আছে এবং রাজার ছবি দেয়া আছে, দুদিক থেকেই দেখতে পাবে, উপর থেকেও রাজার ছবি, নিচের দিক থেকেও রাজার ছবি, আর লেখা আছে কে, এটা হচ্ছে সাহেব, ইংরেজিতে বলে কিং, তো এই জন্য এতে কে লেখা আছে। আর হচ্ছে বিবির তাসটায় লেখা থাকে কিউ, মানে কুইন। আর গোলাম তাসটায় লেখা থাকে জে। এই 3টে তাসেই ছবি দেওয়া থাকে। আর এ লেখা থাকে টেক্কা, এতে ওই চিহ্নটাই বড় করে দেয়া থাকে। তোমরা বড়রা যে তাস খেলে তোমরা একবার দেখে নিতে পারো তাদের কাছে, যে আমাদেরকে টেক্কা, সাহেব, বিবি, গোলাম কার্ডগুলো একবার দেখাও তো। ও তো দেখাবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো তাস খেলার সময় কোনো খেলায় টেক্কার শক্তি বেশি, কোনো খেলায় গোলামের শক্তি বেশি, কোনো খেলায় সাহেবের শক্তি বেশি। তো এই সব কাগজ ধরা নিয়ে বেশ মারামারি হয়, বেশ খেলা। কিন্তু সে তাস খেলিতে জানে না, তাহার মা, দিদি কেহই জানে না। এক দিন তাহার মা তাস খেলিতে যায়, কিন্তু তাহার মাকে লইয়া কেহ বসিতে চায় না। তাসের 2 রকম খেলা আছে। এক রকমের খেলা হচ্ছে যে সবাই একা একা, যে জিতবে সে একাই জিতবে। কিন্তু অধিকাংশ খেলাই আছে পার্টনার নিতে হয়, মানে 2জন করে খেলা হয়। 4 জনে বসে গেল, আমি আর আরেকজন একটা পার্টি, আর ওদিকে ওরা 2জন একটা পার্টি। তাহলে জিততে গেলে ওই যে দলটা, ওই যে 2জন মেম্বার, প্রত্যেকটা দলেরই 2জন মেম্বার আছে, তো 2জন মেম্বারকেই খেলাটা ভালো করে জানতে হয়, নাহলে তো হেরে যাব, এ তো একার খেলা নয়। কিন্তু ওর মা যখন খেলতে যায়, ওর মাকে এরা খেলা নেয় না। কারণ কি, ওর মা নাকি খেলতে জানে না, খেলা কিছু জানে না। সকলেই বলে ও কিছু খেলা জানে না। তাহলে যদি ওর মাকে পার্টনার করে কেউ খেলতে নামে তাহলে সে তো হেরে যাবে, এই জন্যে ওর মাকে কেউ নিতে চায় না। তো অপুর এখন এইগুলো মনে করে খুব কষ্ট হচ্ছে। সে ভাবছে যে আমি যদি একজোড়া তাস পাই তাহলে আমি, মা আর দিদি আমরা 3 জনে মিলে খেলবো। এখন অপুর দিদিকে মনে পড়ছে, অপুর মাকে মনে পড়ছে, তাদের জন্য অপুর মনের মধ্যে একটা মায়া হচ্ছে, একটা কষ্ট হচ্ছে।
খাওয়া দাওয়ার পর দুপুরবেলা তাদের বাড়ির বনের ধারের দিকে সেই জানালাটা, এটা হচ্ছে অপু ঘরের কথাটা চিন্তা করছে, ওই যে চিন্তা করছে যে আমরা তাস পেলে, আমি একটা তাস পেলে আমরা তিনজন খেলতাম। খাওয়া দাওয়ার পর দুপুরবেলা তাদের বাড়ির বনের ধারের দিকে সেই জানালাটা, যেটার কপাটগুলোর মধ্যে কি পোকায় কাটিয়া সরিষার মতো গুঁড়া করিয়া দিয়াছে, নাড়া দিলে ঝুরঝুর করিয়া ঝরিয়া পড়ে, পুরানো কাঠের গুঁড়ার গন্ধ বার হয়। জানালার ধারের বন থেকে দুপুরের হাওয়ায় গন্ধ ভেতালে লতার কটু গন্ধ আসে, কটু গন্ধ মানে খারাপ গন্ধ, কটু গন্ধ আসে। রোয়াকের কালমেঘের গাছের জঙ্গলের দিদির পরিচিত কাঁচ পোকাটা একবার ওড়ে আবার বসে। একটা পোকা, কাঁচ পোকা, সেটা কিন্তু ওর দিদি ভালো করে চেনে। কেন? কারণ ওর দিদি বন বাদারে ঘুরে বেড়ায়, গাছপালা বনের যে এইসব পোকামাকড় এদের সঙ্গেই তো ওর সম্পর্ক। ও ঠিক জানে যে কোনটার কোথায় বাসা, কখন খায়, কখন ওড়ে, এগুলো সব জানে। ফলে ওই যে কাঁচ পোকাটা, সেটা কিন্তু ওর দিদির খুব পরিচিত। তো রোয়াকের কালমেঘের গাছের জঙ্গলের দিদির পরিচিত কাঁচ পোকাটা একবার ওড়ে আবার বসে, আবার ওড়ে আবার বসে। সেই জানালাটির ধারে মাদুর পাতিয়া বসিয়া নির্জন দুপুরে তারা তিনজনে আপন মনে তাস খেলিবে। অপু মনে মনে ভাবছে, এবং অপুর মনে সেই কল্পনায় ছবিটা ভেসে আসছে যে আমি যদি একজোড়া তাস পেতাম, মাকে তো ওরা খেলতে নেয় না, তো মা, দিদি আর আমি, আমরা তিনজনে এইভাবে দুপুরবেলায় খেলতাম। সন্ধ্যার পরে বধূর ঘরে অপুর নিমন্ত্রণ ছিল। খাইতে বসিয়া খাবারের জিনিসপত্র ও আয়োজনের ঘটা দেখিয়া সে অবাক হইয়া গেল। ছোট্ট একখানা ফুলকাটা রেকাবি, রেকাবি মানে ডিশ, ছোট্ট একখানা ফুলকাটা রেকাবিতে আলাদা করিয়া নুন ও নেবু কেন? নুন নেবু তো মা পাতেই দেয়, আবার প্রত্যেক তরকারির জন্যে আলাদা আলাদা বাটি, তরকারি বা কত। দেখো, আমরা যখন ঘরে খাই, হ্যাঁ, বিশেষ করে আমরা খুব সাধারণ ঘরের মানুষ যারা, তো আমরা কি করি, আমাদের ঘরে ওই নুন, কাগজি লেবু, এগুলো সব আমাদের থালাতেই দিয়ে দেয়। আর মা দুটো তরকারি রান্না করেন, একটা ডাল, তো সেক্ষেত্রে তরকারিগুলোও একদম থালাতেই দিয়ে দেন। ডালটা খুব বেশি হলে হয়তো বাটিতে দিলেন, কিংবা দু একবার এসে পড়ে বললেন ডাল নিবি, আর করে ভাতেই দিয়ে দিলেন, যাই হোক। কিন্তু যখন বাইরের লোক, কেউ অতিথি, কেউ কাউকে নিমন্ত্রণ করা হয়, তখন দেখবে সব কিন্তু আলাদা আলাদা জায়গায় দেয়া হয়। যত রকমের তরকারিগুলো আলাদা আলাদা বাটিতে সাজিয়ে দেয়া হয়। তো এখানে দেখছি নুন এবং লেবু, সেগুলোও কিন্তু আলাদা করে ডিশে দেয়া হয়েছে। অপু অবাক হয়ে গেল। অপুর এত অবাক কেন হচ্ছে? কারণ অপু তো অত্যন্ত গরিব ঘরের ছেলেও তো দেখেনি কখনো এসব জিনিসগুলো। তো ভাবছে, ওরে বাপ রে, এভাবেও খেতে দেয় মানুষ, আর এত তরকারি অপু জীবনে কখনো খায়নি। আবার অবাক হয়ে গেল, কখন সবচাইতে বেশি অবাক হয়ে গেল, অত বড় গলদা চিংড়ির মাথাটা কি তাহার একার জন্য? অপু তো ভাবতেই পারেনি। আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি যে আমরা গোটা ডিম কোনো দিন খেতে পেতাম না ছোটোটা। আমাদের ঘরে অনেক ছেলে মেয়ে আমরা ছিলাম, ভাইগুলো প্রায় 14-15 জন ভাই ছিলাম। তো ঘরে যখন যেদিন ডিম হতো, তো সেই ডিমগুলোকে সেদ্ধ করার পরে সেগুলো মা খুন্তি দিয়ে মাঝে মাঝে কেটে দিত। তো কেটে দিয়ে সেই ডিম রান্না হতো, মানে আগে সেদ্ধ করে কেটে দিল, কেটে দেওয়ার পরে সেই ডিম রান্না হতো। আর আমরা ডিমের ঝোল খেতাম, পেতাম কি, একটা বাটিতে এক বাটি ঝোল, দুটো আলু, আলু সেখানে, আর অর্ধেকটা ডিম। একমাত্র দাদু, তার জন্যে কিন্তু গোটা ডিম হতো। ছোটোবেলায় মানে কতদিন ভেবেছি যে কবে আমরা গোটা ডিম খেতে পাবো। তো অপুর অবস্থা আমাদের চাইতেও তো খারাপ, সে তো আমরা বুঝতে পারছি। তো অপু কল্পনাও করতে পারেনি যে এত বড় গলদা চিংড়ির মাথাটা শুধু আমাকে দিয়েছে।
ওদের ঘরে যদি হতো তাহলে অন্তত ওই গলদা চিংড়ির মাথাটা কমপক্ষে 6 থেকে 8 টুকরো করা হতো এবং অপুর কপালে 1 টুকরো পড়তো। এখন অপুর পুরো মাথা ভোঁ হয়ে গেছে যে এরকমও খাবার খায় মানুষ, এত বড় গলদা চিংড়ির মাথাটা একার। লুচি, আবার লুচি। তাহার ও তাহার দিদির স্বপ্ন কামনার পারে এক রূপকথার দেশের নীলবেলা আবছায়া দেখা যায়। কত রাতে দিনে ওলের ডাটা চচ্চড়ি ও লাউ ছেঁচকি দিয়া ভাত খাইতে খাইতে, কত জলখাবার খাওয়া শূন্য সকালে বিকেলে, অন্য মনস্ক মন হঠাৎ লুব্ধ উদাস গতিতে ছুটিয়া চলে সেখানে যেখানে গরম রোদে দুপুরবেলা তাহাদের পাড়ার পাকা রাঁধুনি বীরু রায় গামছা কাঁধে ঘুরিয়া বেড়ায়। সদ্য তৈরি বড় উনুনের উপর বড় লোহার কড়াইয়ে ঘি চাপানো থাকে। লুচি ভাজার অপূর্ব সুধা রুচি ঘ্রাণ আসে। কত ছেলে মেয়ে ভালো কাপড় জামা পরিয়া যাতায়াত করে। গাঙ্গুলি বাড়ির বড় নাট মন্দির ও জলপাই তলা বিছাইয়া গ্রীষ্মের দিনে শতরঞ্জ পাতা হয়। একদিন মাত্র বছরে সেই দেশের ঠিকানা খুঁজিয়া মেলে। সেই চৈত্র বৈশাখ মাসের রামনবমী দোলের দিনটা তাহাদের সেদিন নিমন্ত্রণ থাকে ও পাড়ার গাঙ্গুলি বাড়ি। কিন্তু আজ সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সে সুদিনের উদয় হইল কি করিয়া? লুচি আমরা চোখে দেখিনি কখনো। বছরে একদিন, সেই রামনবমী দোলের দিন, যেদিন গাঙ্গুলিদের বাড়িতে নিমন্ত্রণ থাকে, সেই দিনই আমরা ঘিয়ের লুচি খেতে পাই। তো আজকে হঠাৎ আমার কি এমন সৌভাগ্য হয়ে গেল যে আজকে সেই স্বপ্নকামনার লুচি আমার চোখে, আমার পাতে, আমার জিভের সামনে এসে পড়ল। খাইতে বসিয়া তাহার বার মনে হইতেছিল, আহা, তাহার দিদি এরকম খাইতে পায় নাই কখনো। বার উপর মন খারাপ হয়ে যাচ্ছে তার দিদির কথা ভেবে আর তার মায়ের কথা ভেবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই।